2 বছর এর যে ক্লাস থাকে, আমি তার মধ্যে 1 বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। ছোটবেলা থেকে জ্ঞান হওয়ার পরে লোকেদের মুখে শুনেছি যে লতা মঙ্গেশকরের গলাটা নাকি আমেরিকার নেওয়ার জন্য খুব উৎসাহ বোধ করতো। তো দিদির ব্রেনটা নেওয়ার জন্য আমি খুব উৎসাহিত বোধ করছি নিজেকে। আমি মানে খুব আশায় আছি যে এই ব্রেনটা নিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করার আমার চিন্তা ভাবনা আছে, যে একটা ব্রেনের মধ্যে এত কি করে লোড হচ্ছে, মানে এর হার্ড ডিস্কটা কত জিবির হতে পারে। আমি যখন এলএলবিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারে। লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করার ফলটা হচ্ছে এটাই, লুকিয়ে লুকিয়ে এমন ভাবে চাকরি দিয়েছে যে সবার চাকরিটাই চলে গেল। কাকে কি বলবে, দিনকাল যা খারাপ পড়েছে। আজ রাতে ভালো করে ঘুমাচ্ছ, স্কুল গেছো, দেখছো তোমার চাকরি আছে, আবার যখন একটুখানি ঘুম ভাঙলো, নেশাটা কাটলো, তখন দেখছো চাকরি নেই। এই অপদার্থ পুলিশ আমাকে কথা বলতে দেয়নি। পুলিশ যে তোমাদেরকে কথা বলতে দেয়নি তার পেছনে তো দিদির কোনো হাত নেই। এমনিতেও যে তোমাদের চাকরি গেছে তার পেছনে দিদির কোনো হাত নেই, তো তোমাদেরকে পুলিশ কেন কথা বলতে দেবে? তাছাড়া দিদি তোমাদেরকে ডেকেছিল ভোটের একটা প্রচারের জন্য, তো সেই প্রচার মানে দিদি বলতে চাইছে যে এইবারে 26-এর ভোটটা তোমরা আমাদেরকে দাও, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের পাশে থেকে সারা জীবন লড়ে যাব। बाप का, दादा का, भाई का, सबका बदला लेगा तेरा फैजल। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এটা অন্যায়। যোগ্য আমি যোগ্য, আমার কথা যদি আমি না বলতে পারি তাহলে এখানে আমাদের মাননীয়া কি জন্য ডেকেছেন? দেশের কি অবস্থা, আজ শিক্ষকরা চিৎকার করে করে বলছে যে আমি যোগ্য আমি যোগ্য, আবার অন্যদিকে শিক্ষকদের ঘাড় ধাক্কাও দেওয়া হচ্ছে। মানে যারা শিশুদেরকে তৈরি করে তাদেরকে হচ্ছে ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে। তো দেশের কি অবস্থা? এমন একটা দিন আসবে যেদিন মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে বলবে আমি চুরি করিনি, আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি। আমি তাকে ছাড়বো না, আমি তাকে ছাড়বো না। আমাদের কথাও ওনাকে শুনতে হবে, সেটা না করে আমাকে পুলিশ ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছে। তো সেটা যখন তোমরা এসেছিলে তোমাদের জেনে আসা উচিত ছিল মাননীয়া তোমাদেরকে কি জন্য ডেকেছেন, সেটা মাননীয়া আর তোমরা এরা ভালো বলতে পারবে। আমরা তো জানি না কি জন্য ডেকেছে, আমরা তো ঘুষ দিয়ে চাকরি নিয়ে নি, তাই আমরা কি করে বলবো বলো? আমি যোগ্য। হ্যাঁ বাবা, বুঝতে পারছি তুমি যোগ্য, তো তুমি যাকে টাকা দিয়েছো তার কাছে যাও না, দিদির কাছে কেন যাচ্ছ? সেটা হচ্ছে বড় কথা। আর বড় কথা এটাই যে তুমি একটা কাজ করো, তুমি প্যান্ট খুলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকো, আর তোমাদের কোনো উপায় নেই। আর টাকা ইনকামের জন্য হয় একটা হাত ভেঙে নাও, নাহলে পা ভেঙে নিয়ে মন্দিরের সামনে বসো, কারণ টাকাগুলোও তো ফেরত দিতে হবে, সরকারকে আর ছেড়ে দেবে? তোমার চোখে জল? आनंदी মতে এখনো 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে। ও আচ্ছা, আরো ভ্যাকেন্সি আছে? কিন্তু দিদি তোমার পায়ে পড়ি, তোমার কাছে আমরা জোড় হাত করি, তুমি আর চাকরি দিও না। আজ চাকরি দিয়ে আবার কালকে কেড়ে নেবে, এমন চাকরি আর কাউকে দিও না দিদি। এক একটা লোকের পরিবারকে তুমি পুরো শেষ করে দিচ্ছ, ডুবিয়ে দিলে দিদি। এরকম চাকরি কারোর যেন না হয়। এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না, দ্য ম্যাটার ওয়াজ সাব জুডিস। দেখো দিদি, এই সব কিছুর জন্য যে চাকরি আবার হবে না এটা কিন্তু ভুল। 3 মাসের মধ্যে আবার নতুন করে নিয়োগ করতে হবে, তো তাদের জন্য কত কত টাকা বাঁধা থাকবে সেটা বলে দিও। 12 লক্ষ কি 14 লক্ষ টাকা, সেটা তুমি একটু বলে দিও দিদি। কারণ যারা যারা চাকরি আবার ডবল ঘুষ দিয়ে পেতে চাইছে, তো তাদের জন্য তো একটা অঙ্ক তাদেরকে বলে দিতে হবে। তারা বাপ ঠাকুরদার জমি বেচে দিয়ে তোমাকে তো টাকা এনে দেবে, তারপরে আবার প্রমাণ হবে যে তারা বেআইনিভাবে চাকরি নিয়েছে, সে চাকরি তাদের চলে যাবে, তারপর তারা সেই বাপ ঠাকুরদার কিডনি বেচে তোমার চাকরির টাকা শোধ করবে। এই অর্ডারটা বেআইনি অর্ডার। অর্ডারটা তো বেআইনি অর্ডার, সেটা আমরা ভালো করে জানি। আর দিদি পুরো আইনসম্মতভাবে চাকরি দিয়েছে সবাইকে, আর দিদি সবকিছু আইনসম্মতভাবেই করে। তার একটা প্রধান উদাহরণ হলো 100 দিনের কাজ। দিদি এত চুরি করেছে যে অর্থমন্ত্রী নিজে বলছে যে দিদির এই চুরির পেছনে সব থেকে বড় অবদান আছে। দিদি নিজেই কোনো কিছু রিপোর্ট দিতে পারছে না, যোগ্য অযোগ্য তালিকা দিদি প্রকাশ করতে পারছে না, তার উপরে আবার বড় বড় কথা বলছে, ভাবা যায়? शर्म करो, भगवान से डरो। অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার, আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। হ্যাঁ, এতদিন পরে ভিডিওটা খুঁজে পেলাম। উচ্চ আদালতে গিয়ে কি হলো? সেই সেম অর্ডারই থেকে গেল। তো তুমি যদি চাইছিলে বিচার হোক, বিচার তো ঠিকঠাক হলো, এখন আবার তুমি বিচার মানতে পারছো না, তো প্রবলেমটা কার? বিচারকের না তোমার? আমার তো মনে হয় তোমার মাথার কিছু ডিফেক্ট হয়ে গেছে। কারণ সামনে নির্বাচন, তার আগে এত এত চাকরি যদি চলে যায়, তারপরে এই নির্বাচনের যে খরচা, সেই খরচাগুলো আসবে কোথা থেকে? ভাইপো একটা টাকাও দেবে না, ও কয়লা চুরি বালি চুরি যা টাকা রেখেছিল ও পুরো গ্যারেজ করে রেখে দিয়েছে, ওখান থেকে একটা টাকাও দেবে না। আর যারা বিধায়ক দলের পদ চাইতে আসবে তারা 2-4 কোটি চাইবে, হয়ে গেল তাতেই।
একটা দুর্নীতিগ্রস্ত সরকার, লজ্জা নাই কোনো, মানে লজ্জা বলে একটা থাকে মেয়ের, তিনি কলঙ্ক, মেয়ে জাতের একটা কলঙ্ক, এটা এমন মুখ্যমন্ত্রী, মেয়ে জাতের কলঙ্ক এটা। কাকা তুমি কি বলছো তুমি নিজেও জানো? আজকে সন্ধ্যাবেলা তুমি ঘর থেকে বাইরে বেরোলে আর ঘরে ঢুকতে পারবে তো? হাত পা ভেঙে রেখে দেবে। পুলিশ কিন্তু 112 টাকা স্যালারি নিয়ে পুরো একদম হাত পা ভাঙার জন্য রেডি হয়ে আছে। খালি বলবে এই লোকটাকে মার, মার বললেই মেরে দেবে। ও নিজস্ব লজ্জা নেই, লন্ডনে এত বড় একটা অপমানিত হলো, শুধু এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিচ্ছে। চুরি করলে তোর মন্ত্রী জেলে গেল আর বলছে বিজেপি করেছে, সিপিএম করেছে, সিপিএম করেছে, বিজেপি করেছে। চুরিটা কে করেছে? চুরিটা বিজেপি করেছে? চুরিটা সিপিএম করেছে? চুরিটা তো তোর মন্ত্রী করেছে। তোর মন্ত্রী চুরি করেছে, জেলে গেছে। পার্থ কার মন্ত্রী ছিল? পার্থ তৃণমূলের সেকেন্ড হাইকমান্ড। শুধু বিজেপির উপর দোষ, এর উপর দোষ, সিপিএম করেছে। মানে আমার বাবা চোর ছিল মানে আমিও চোর হবো? ওই বক্তৃতা দিয়ে লন্ডন থেকে ঘুরে এলো, এখন যখন জুডিশিয়ারির যে জাজমেন্টটা দিয়েছে তার যে কপি, সেই কপির পড়াগুলোই পড়তে পারছে না, বলছে আমি ইংরেজি জানি না। তো জানো না যদি তুমি ওখান থেকে ইংলিশে কথা বলে চলে এলে, ভাবা যায়? আমি বিশ্বাস করি না। মানে আমার বাবা চোর ছিল মানে আমিও চোর হবো? আমার বাবা চোর, আমিও চোর হবো, তার মানে এটা বলতে চাইছেন? মানে সিপিএম চুরি করছে আর তৃণমূল চুরি করবে? দেখো, ওই জিনিসটা করা ওনার জন্মগত অধিকার। ওই অধিকার থেকে তোমরা কেউ কোনোদিন তাকে বঞ্চিত করতে পারবে না। সে সেই যেই কাদা জলে পা দেবে বলবে সেই কাদা জলে সিপিএম বিজেপি পা ধুয়ে গেছে, তো আমি দিয়েছি, কি প্রবলেম? তো এর আগে যারা চুরি করেছে তাদের সাথে এর কোনো পার্থক্য নেই। মানুষ যতদিন এটা না বুঝতে পারবে ততদিন ভাই মানুষের কপালে হেভি দুঃখ আছে। এই দুঃখ মোছাবার জন্য কেউ নেই। তৃণমূলের পর্যায়ে আসবে, অভিষেক চুরি করবে। আজ উনি তো একটা মা, উনি তো একটা, আজ ওর বেটা যদি অভিষেক আজ এরকম করে ইয়ে হয়ে যায়, চুরির দায়ে যদি জেলে চলে যায়, কেমন লাগবে? মায়ের খারাপ লাগবে? ই ভাই, এ তো সব সত্যি কথাই বলে দিচ্ছে। দেখো, পারিবারিকে যেও না, আমরা সবাই জানি যে ওর বেটা কে, তো সেটা নিয়ে একটু জল খোলা না করলেই নয়। তোমরা তো সবই জানো, কেন বলছো? আমার জীবনের একটা ইচ্ছে যে সৌগত রায় বলে যিনি বর্ষিয়ার সাংসদ আছেন, যিনি হচ্ছেন সায়ন্তিকা দেবীর অনেকটাই পছন্দের একজন মানুষ, আমাদের অনেক সৌভাগ্য যে আমরা তাকে পেয়েছি। তো আমরা চাই যে তিনি আমাদের শিক্ষামন্ত্রী হন, শিক্ষামন্ত্রী হয়ে শিক্ষা ব্যবস্থাটার হাল ধরুন। তিনি সৌগত রায় কোথায় যেন একটা সভায় যাওয়ার কথা ছিল, চলো দেখি ওই সভাটায় তোমাদের সবাইকে নিয়ে যাই। কাজ করছে তাদেরকে যেন সুযোগটা দেওয়া হয়, সেটা নিশ্চয়ই আপনারা। মাদারের বাচ্চা। আরে বাস, মালটা তো এখানেই বিড়ি খাচ্ছে না সিগারেট খাচ্ছে বোঝা যাচ্ছে না। তো একজন নেতা হয়ে যদি তোমাকে নিয়ে আমি কি কি ভেবেছিলাম, আমি তোমায় রাম ভেবেছিলাম, তুমি তো রাবণ হয়ে বেরোলে। আমি বুঝতে পারিনি তুমি এরকম হবে। দেখো, তুমি আমার মান সম্মান কিছুই রাখলে না, ছি, ধিক্কার তোমায়। ও এনাদের দলের এত কিছু যে কাজকর্ম বা এনাদের নেতা নেত্রীদের যে ব্যবহার, সব রাজার হালে রাজার বেটা গোলাম। তো এইরকম করে এদের আর কতদিন চলবে সেটা আমাদের জানা নেই। তো এদের একটা অস্ত যাওয়ার সময় হয়ে এসছে, তাই দুর্নীতির পাহাড় আরও বড় হচ্ছে, বড় হতে থাকুক, আমাদেরও ভিডিও আসতে থাকবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার গুণেঘর।